শুধু ৫৬ ইঞ্চি ছাতি থাকলে হয় না, ৫৬ ইঞ্চি জিগারও লাগে। নমস্কার, ডিজিটাল বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রণদীপ রায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি কিন্তু ইউটিউবের জগতে স্বমহিমায় ভাস্বর। এই মুহূর্তে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তাকে শুধুমাত্র একজন ইউটিউবার বলা চলে না, তিনি কিন্তু ইউটিউবারের সাথে সাথে একজন সুপারস্টারও বটে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের ঘরের ছেলে এবং আমাদের ঘরের ইউটিউবার সুপারস্টার সিনেবাপ মিন্ময়। সম্প্রতি তার কিন্তু খাঁচা সিনেমা রিলিজ হয়েছে, আর এই মুহূর্তে বিভিন্ন সিনেমা হলগুলিতে কিন্তু তা একদম ব্লকবাস্টার। আমরা শুনে নেব যে কি পরিকল্পনা থেকে তার মনে খাঁচা সিনেমার মতো একটা সিরিয়াস মুদ্রার উপরে ফিল্ম করার কথা মনে এলো। নমস্কার দাদা, আপনাকে প্রথমেই ডিজিটাল বাংলার পক্ষ থেকে স্বাগত। কি পরিকল্পনা থেকে এই খাঁচার সিনেমার যে হিউম্যান ট্রাফিকিং এর মতো একটা সিরিয়াস মুদ্রার উপরে সিনেমা করার কথা মনে হলো? একটা স্ক্রিপ্টিং স্টোরি এগুলো সব ক্রিয়েটিভ যারা মেম্বার রয়েছে আমাদের ডিরেক্টোরিয়াল টিমে তাদের সবার সাথে বসেই তৈরি করা হয়েছে এবং টপিকটা খুবই আকর্ষণীয় বলতে গেলে। এটা মানে আমাদের সোসাইটিতে একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের চারদিকে অনেক সময় ব্যথিত করে, অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মানে আমাদের ফিউচারে আমাদের সাথে এরকম ঘটবে কিনা সেটাও আমাদের মাথাতে আসে। তো এই টপিকে প্রচুর সিনেমা হয়েছে, এমন যে নয় এটাই প্রথম। তবে পরিবেশনার একটা ধরন থাকে, এইটা যেভাবে পরিবেশন করা হয়েছে বাকিগুলো হয়তো সেভাবে করা হয়নি, সেজন্যই হয়তো লোকের এটা ভালো লাগছে। এটা শুধু টপিকটাই সিরিয়াস, বাট আমরা যেভাবে প্রেজেন্ট করেছি সেটা কিন্তু কমার্শিয়াল ওয়েতে। এর মধ্যে আপনারা কমেডিও পাবেন, স্যাটায়ারও পাবেন, পলিটিক্যাল জোকসও পাবেন, তারপরে নাচ গান অ্যাকশন কমেডি সব মিলিয়ে একটা মশলার মোড়কে একটা গুরুত্বপূর্ণ টপিককে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। খাঁচার কথাটা মানে সারাংশ যদি একটু সংক্ষেপে বলেন সবাইকে। ওই হিউম্যান ট্রাফিকিং এর ওপরই একজন যে রয়েছে, যে মেইন প্রোটাগনিস্ট, আমার নাম, সে ক্যারেক্টারের নাম হচ্ছে কমলেশ। সে একটা তার ব্যাক স্টোরি রয়েছে এবং বুকে একটা চাপা কষ্ট নিয়ে চলে সে, এবং সেইখান থেকেই যাতে ফিউচারে তার মতো ঘটনা আরও কারোর সাথে না ঘটে, তার একটা এথিক্স নিয়ে একটা লড়াই করার একটা মেন্টালিটি নিয়ে চলছে, এবং টোটালটা একটা জার্নির মধ্যে দিয়ে দেখতে পারবেন আপনারা। সিরিয়াস মুদ্রার সঙ্গে সঙ্গে এখানে যেমন একটা কমেডি রয়েছে তেমনি আইটেম সং রয়েছে। সেই আইটেম সং থেকে বাঙালিদের মনে প্রশ্ন জাগছে যে বৌদি রাগ করে না কখনো, কিংবা মনে হয় না সেই বৌদিকে কিভাবে ট্যাকেল করো এত সুন্দরভাবে? এটা সোশ্যাল মিডিয়া অনেক রকম পোস্টের নিচে প্রচুর কমেন্ট আসে, বাট এটাই বলার যে আমি 10টা চাকরি করি না বা আমি ব্যবসা করি না, এটা আমার ফ্যামিলি খুব ভালো করেই জানে। এবং যখন সাউথের আল্লু অর্জুন সামান্থাকে নিয়ে ওয়ানটা বা মামাতে বিভৎস রকমের একটা কি বলে ক্রেজি নাচ নাচে, তখন কেউ বলে না আল্লু অর্জুন তোমার তো বাড়িতে বউ আছে। সেটা খুব বলে ফাটায় দিছো, কি সুন্দর ড্যাশিং। তো বাংলার অডিয়েন্সের কাছে সেটা আমি এটা কোনো অভিযোগও করব না, বাট আমার বাড়ির থেকে কোনো অভিযোগ নেই, কারণ তারা জানে আমি যত ভালো স্ক্রিনে রোম্যান্স করব, যত ভালো নাচবো, যত ভালো অভিনয় করব, পারফর্ম করব, তত ভালো ইনকাম করব, ভালো কেরিয়ার তৈরি হবে, তাদের ফ্যামিলি ভালো করে চলবে। এতটুকু স্মার্ট আমার ফ্যামিলি। আর তোমরা প্লিজ এগুলো ভেবো না যে এ কীভাবে ও কীভাবে, বাড়ির লোকই কীভাবে। বাড়ির লোকই আমাকে সাপোর্ট করে যে ভালো করে করো, না হলে খাবো কি, বুঝতে পারলে? তো শাহরুখ খান যখন গেরুয়া গানে বা সুরজ হওয়া মধ্যম গানে কাজলের সাথে এমন রোম্যান্স করে যে লোকে সব কিছু ভুলে গিয়ে নিজেদেরকে সেখানে ফিল করা শুরু করে, তো সেই ম্যাজিকটা যখন সিনেমা হলে ক্রিয়েট হয়, তখন এই আশেপাশের লজিক তখন বাইরের জগতের কাজে আসে না। ওই ম্যাজিকের জন্যই আমাদের এতটা খাটনি, নিজেদের এতটা ঘষা মাজা, নিজেদের প্রফেশন, নিজেদের কাজটাকে ততটাই নিখুঁতভাবে করা, যেটা এটা পার্সোনাল না প্রফেশন, যাতে তোমরা ধরতে না পারো, এবং সেই চেষ্টাই করা। তো তোমরা এতটা চিন্তা ভাবনা করো না আমাকে নিয়ে, আমার সব ঠিক আছে। এবং আমি এমন নয় যে নাম নিয়ে বলবো না, মানে বউ বাচ্চা লুকিয়ে পরকিয়া করা কে তোমরা যেরকম সাপোর্ট করো না, সেরকম প্রফেশনালি একটা ছেলে যেরকম সব কিছু মেনটেন করে নিজের কাজের জায়গাটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যেখানে তোমাদের মনে হচ্ছে যে বাবা দাদা এত সুন্দরভাবে স্ক্রিনে করছে, বৌদি রাগ করবে না তো, এটা আমার পাওনা। এটা হয়তো আমি ভালো করে করতে পারছি নাচটা বা রোমান্সটা স্ক্রিনে, চাপ নিও না, সব ঠিক আছে। এবং একদিন যখন আমি আমি টাচউড, আমি অত লো কনফিডেন্টও নই, আবার অনেকে বলে আমি ওভার কনফিডেন্ট। আমি একদিন সেই লেভেলেরই পৌঁছাবো যেদিন তোমরাও বলতে পারবে না যে কে কী ভাববে, ও কী ভাববে। শুধু আমাকে দেখবে স্ক্রিনে আর নিজেদের সেই ম্যাজিকের জগতে তোমরা ইমাজিন করা শুরু করবে। পরিবারের সাপোর্ট কি কখনো সাহস যোগায়? দেখো, পরিবারের সাপোর্ট শুরু থেকে কখনোই থাকবে না। তোমাকে তাদেরকে প্রথমে একটা ভরসা জোগাতে হবে যে তুমি যেই লাইনে যাচ্ছ সেই লাইনে তুমি কিছু করতে পারবে। কারণ আমার 14 গোষ্ঠীতে কেউ এই সিনেমা লাইনে নেই, সবাই চাকরি আর ব্যবসার সাথেই জড়িত। সেজন্য প্রথম পদক্ষেপে তারা সাপোর্ট করেনি, সেটা কোনো অভিযোগ নেই, সেটা আমি থাকলে আমিও করতাম। বাট একটা সার্টেন টাইমের পর আমি ভরসা জুগিয়েছি যে আমিও পারবো কিছু, তারপর থেকে বিভৎস সাপোর্ট। আর দেখো, ফ্যামিলি সাপোর্ট, বন্ধুবান্ধব সাপোর্ট, ইন্ডাস্ট্রির লোকের সাপোর্ট, এই সাপোর্টগুলো হচ্ছে সেকেন্ডারি। প্রথম সাপোর্ট তোমাকে নিজেকে নিজে করতে হবে, এবং তোমার নিজের কনফিডেন্স এবং নিজে
প্রত্যেকটা স্টেপ যখন ফেলছো তখন তোমাকে ধরেই নিতে হবে কেউ সাপোর্টে থাকবে না, তোমাকে ধরেই নিতে হবে লোকে আরো উপরে পুশ করার থেকে নিচে টেনে নামাবে। সেই মেন্টালিটি নিয়ে যদি নিজেকে সাপোর্ট করতে পারো, বাকি সাপোর্টগুলো সেকেন্ডারি। সিনেমা হলে একসময় আপনি নিজে টিকিট কেটে সিনেমা দেখতেন, সেই সিনেমা হলে দর্শকরা আপনার ফিল্মকে এত উৎসাহ যোগাচ্ছে, এত ভালোবাসছে, কেমন লাগছে? কখনো গর্ববোধ হয়? বীভৎস ভালো লাগছে, বীভৎস মানে কি বলবো, এটাই তো স্বপ্ন দেখেছিলাম যে একদিন হলে আমার সিনেমা দেখে লোকে সিটি মারবে, হাততালি দেবে, চিয়ার্স করবে, আমার জন্য টিকিট কেটে হলে লোকে যাবে। তো আমি কিছুদিন আগে, দুদিন আগে জয়া সিনেমাতে রোববার দিন গিয়েছিলাম, হাউসফুল দেখেছি, এসবিপিও গিয়েছিলাম, হাউসফুল দেখেছি। জয় আমার বাড়ির খুব কাছে, সেখানে আমি এমনও হয়ে গেছে কিছু কিছু সিনেমা হল ৩-৪ জন, কোনো কোনো সিনেমা আমি নিজে একা প্রচুর সিনেমা দেখি, কারণ বন্ধু বান্ধব বাড়িতে বলি, তারা যদি বলে না আজকে ভালো লাগছে না, আমি একা চলে যাই, আমি কারো ভরসায় থাকি না। তো এরকম হয়েছে, একা সিনেমা হলে বসে সিনেমা দেখছি এবং নিজেকে ম্যানিফেস্ট করেছি যে এই পর্দাতে একদিন আমার মুখ আসবে, একদিন আমি এখানে রোমান্স করবো, আমি এখানে ফাইট করব। তো এটাই বলার যে যদি একদম অনেস্টলি যদি হার্ডওয়ার্কটা করতে পারো এবং মন থেকে যদি ম্যানিফেস্ট করতে পারো, মন থেকে ম্যানিফেস্ট, এটা আগে আমার খুব ক্লিশে লাগতো শুনতে, বা মনে হতো এটা মানে রূপকথার জগতের কথা, কিন্তু মন থেকে যদি কোনো একটা জিনিসকে খুব করে চাও যে আমি এটা হয়ে গেছি, আমি এটা হয়ে গেছি, আমি এটা হয়ে গেছি, এবং সেটা যদি বারবার তুমি প্রত্যেকদিন নিজেকে সেই জগতের মধ্যে নিজে কিছুটা সময় বাঁচতে পারো, তাহলে সেটা হয় আলটিমেটলি। প্রথমে মনে হবে যে এটা তো অসম্ভব, এটা কি করে হবে, বাট দেখবে ওই ভাবনার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সবকিছু জুড়তে থাকবে এবং আলটিমেটলি হবে। তো সেটাই আমি হলে গিয়ে ফিল করেছি, যে যেই হলে আমি একা বসে বসে ভেবেছিলাম এই পর্দায় আমার মুখ উঠবে, তো আজকে উঠছে এবং লোকের তালি মারছে, তাই। আচ্ছা মিন্ময়দা, আমরা একটা প্রশ্নের দিকে আসবো, যে দর্শকদের কাছেও এই প্রশ্নটা থাকে, যে অনেকে সুপারস্টারকে দেখি যারা প্রথমবার ব্লকবাস্টার ফিল্ম হয়, পরের বার থেকে তাদের আর সিনেমার জগতে দেখা যায় না। তোমার ক্ষেত্রে এরকম হবে না তো, কিংবা কখনো এই ভয়টা কাজ করে? হ্যাঁ, এটা খুব একটা ভালোই প্রশ্ন করলে, আমার পছন্দের। আমি এই সিনেমার টিজার লঞ্চের পর থেকে প্রায় 150 খানেক ইন্টারভিউ দিয়েছি, কলকাতা, কোচবিহার সব মিলে, এবং আমি প্রত্যেকটা ইন্টারভিউতে একই কথা বলেছি যে আমার জীবনে একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, থেকে একটা স্বপ্ন ছিল যে একটা সিনেমা হবে, এবং এই সিনেমাটা হচ্ছে, খাঁচা রিলিজ হয়েছে, সেলিব্রেট করছে লোকে, আমি চেটেপুটে আস্বাদন করছি। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এরপরে আমি হিরো হই নাকি কোনো কাজ না পাই, নাকি আমাকে ওই ইউটিউবে ভিডিও করেই চলতে হবে, নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হবে, আমি কোনো রকমভাবে চিন্তিত নই। আমি আমার এতটুকু বিশ্বাস করি যে এই 4 আঙ্গুল খুব পাওয়ারফুল, আমার জন্য যদি কোনো প্রজেক্ট রাখা থাকে, এই ইউনিভার্সের মানে পৃথিবীর এবং পৃথিবীর লোকজনের কারো ক্ষমতা নেই, কোনো দলের কোনো শক্তির ক্ষমতা নেই আমার থেকে সেটাকে ছিনিয়ে নেওয়ার। শুধু আমাকে প্রিপেয়ার থাকতে হবে এবং অনেস্টলি কাজ করে যেতে হবে, এবং সেটুকু আমার হাতে আছে, হার্ডওয়ার্ক এবং প্রিপারেশন, এবং নিজেকে ঘষে মেজে তৈরি রাখা, যাতে দরজা খোলার সাথে সাথে আমি রেডি হয়ে যেতে পারি। দরজা খুলবে, আমি মুজো পরবো, জুতা পরবো, শার্ট গায়ে দিব, টুপি পরবো, রেডি হবো, তারপরে ততক্ষণে ওই অপরচুনিটি অন্য কেউ নিয়ে নেবে। আমি সব কিছু সুটেড বুটেড হয়ে রেডি থাকবো, প্রিপারেশন নিয়ে, যেদিনই 4 আঙ্গুলের দরজা খুলবে আমি ঠিক দৌড়ে পালিয়ে যাব। তো কাজ নিয়ে আমি অডিট নই। আমি যদি কাজ নিয়ে অডিটই থাকতাম, বা আমি যদি একটা আমার ডায়লগে ছিল ইউটিউবে, চেটে নয় খেটে বড় হওয়া, এবং চাটাচাটির যদি বা অন্যরকম সিস্টেমে যেভাবে কাজ হয় সেভাবে যদি হওয়ার থাকতো, তাহলে আমার হিরো হতে 2013 থেকে 2025 12 বছর সময় লাগতো না, মাঝখানেই হয়তো কোনো না কোনো ভালো প্রজেক্ট হয়ে যেত। 10 বছর সময় লাগলো, কারণ আমি আমার পদ্ধতিতে কাজ করি, আমি আমার সিস্টেমে চলি, আমি আমার এথিক্স বেঁচে কাজ করি না, আমার মেরুদণ্ড আমার ছোটো থেকে বাপ মা যেই জিনিসটা শিক্ষা দিয়েছে সেটা নিয়ে কাজ করি। তো 10 বছর ওয়েট করার পরে একটা ভালো কাজ হচ্ছে, এবং এরপরে আবার যদি 10 বছর ওয়েট করতে হয় আমি করব। তবে হ্যাঁ, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, যেটা আসবে সেটা তোমাদের সিনেমা মৃন্ময়ের মতো করেই আসবে। আচ্ছা, আমরা তোমাকে প্রচুরবার দেখেছি যে উত্তরবঙ্গ বঞ্চিত বলে একটা শব্দ আছে, সেখানে তুমি ভিডিও বানিয়েছিল একটা, ঠিক আছে? কখনো কি এই এত বছর তো তুমি কলকাতায় থেকেছো, কখনো মনে হয়েছে যে আমার উত্তরবঙ্গের জন্য আমি অনেক জায়গা থেকে পিছিয়ে পড়ছি, কিংবা অপরচুনিটি পেতে আমার অসুবিধা হচ্ছে? এই বিষয়গুলোতে এখন কথাবার্তা হচ্ছে, এবং আমার মতো অনেক ক্রিয়েটার কথাবার্তা বলছে বলে সেই জিনিসটা অনেকটা কমে গেছে আমার মনে হয়। দেখো, আলটিমেটলি তোমার পোটেনশিয়াল কথা বলবে। এখন তুমি যদি যোগ্য হয়ে যাও, ওই যে বললাম, এই পৃথিবী এবং পৃথিবীর মানুষের কারো ক্ষমতা নেই তোমাকে, তুমি যদি কোনো কিছুর যোগ্য হও সেখান থেকে তোমাকে মানে সরিয়ে দেবে। তো হ্যাঁ, শুরুর দিকে কিছু এদিক ওদিক এক্সপিরিয়েন্স হয়েছিল, সেজন্যই আমার ভিডিও করা, শেয়ার করা, বাট এখন সেটা মনে হয় পুরোই বন্ধ হয়ে গেছে, কারণ জানে যে এই নিয়ে যদি অকারণে যদি কাউকে কোনো একটা কিছু মন্তব্য করে দিই, বা এই ওই ভাষা, এই টান ওই টান, তাহলে তারাও ছেড়ে কথা বলবে না, তারাও তাদের দিকটা ব্যক্ত করবে। এবং আমার মনে হয় আমি যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার কাজটা যদি আমি জানি, বাকি আপ্রাসঙ্গিক কোনো কিছু মানে মানে কোনো কি বলবো, কোনো দিক ম্যাটার করে না। তো হ্যাঁ, কিছু পিছিয়ে পড়ার দিক যেগুলো রয়েছে কথা বলেছি, এবং ফিউচারে যদি কথা বলার প্রয়োজন মনে করে আবার বলবো। তো আমরা নিজেদের মাতৃভূমি, নিজে যেখানে জন্মেছি সেই জায়গার পিছিয়ে পড়ার দিকগুলো যদি আমরা না বলি, তাহলে আর কে বলবে? আর কথা বলাতে অনেকে বলে খালি কথা বলে গেলেই হবে, কাজ হবে না। কথা মানে বলা হয়েছে বলেই কিছু কিছু কাজ হয়েছে এবং হচ্ছে, অনেক পরিবর্তন এসছে। দেখুন, বড় বড় সিনেমা আর্টিস্টরা বারবার করে অনেক সময় এই কথাটা বলছে যে কাজ পেতে করলে রাজনীতির হাত ধরতে হয়। আর আমরা অনেক সময় দেখেছি যে আপনি নিজের কথার বলে, শব্দ বলে অন্যকে জব্দ করতে পারেন।
সেক্ষেত্রে রাজনীতির ময়দানে কি পরবর্তীতে নামার দেখা যাবে সিনেবাব মৃন্ময়কে? না, সেরকম পরিকল্পনা একদমই আমার নেই, এবং আমি যেটা পারি সেটাই করতে চাই। আমি এন্টারটেন করতে পারি। আর আমার মনে হয় আমি যদি এই সিনেমার পরে যদি আমার কেরিয়ার শেষও হয়ে যায় আর 10 বছর পরে যদি আমার খাঁচা সিনেমাটা কেউ দেখে, আমাকে অ্যাজ এ হিরো হিসাবে, একজন পারফর্মার হিসাবে লোকে চিনুক, যে একজন রাজনীতিবিদ, একজন ব্যবসায়ী বা এরকম। আমি এটা তোমাদের সাথে শেয়ার করি যে মাঝখানে আমার অনেক ডাউনফলও এসছে। আমার ইউটিউবের অনেক রিচ কমেছে, অনেক ডাউনফল এসছে, ইনকাম কমেছে, আমার ফ্যামিলি বেড়েছে, হ্যান ত্যান। আমি তখনও, আমাকে অনেকে বলেছে আরে সাইডে একটা বিজনেস শুরু কর, আরে এবার পার্ট টাইম একটা জব শুরু কর, সাইডে তো এটা আছেই। আমি কিন্তু কিছু করিনি, আমার ফুল টাইম আমি এন্টারটেন জগতেই দিয়ে গেছি। তো আমার কাছে সেকেন্ড অপশন বলে কিছু নেই, আমি এন্টারটেন করতেই এসেছি। আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে জন্মেছি, আমার মনে হয় ছোটো হোক বড় হোক, এবং আর্টিস্ট হিসাবেই মরতে চাই। এবং আমি যদি আজকে বললাম, আজকে খাঁচার পরে যদি কোনো কাজ না পাই, যদি এটাই আমার রিটায়ারমেন্ট হয়, তাহলে আমি চিতায় ওঠার আগে যাতে লোক বলতে পারে যে এই মৃন্ময় দাস, সিনেমা মৃন্ময় জন্মেছিল একজন ছোট বড় এন্টারটেনার, বা খুব ছোট শিল্পী বা বড় শিল্পী, শিল্পী হয়েই মরেছে। আদার কোনো তকমাতে আমাকে যাতে কেউ দেখতে না পায়, এটাই আমার চেষ্টা, এবং এটাই আমি শেষ অবধি করে যাব। রাজনীতি অমুক তমুক আমি কিচ্ছুতে কোনো রকমভাবে অ্যাটাচ হতে চাই না। এবং আমার মনে হয় একজন শিল্পী সত্তাটা তখনই বজায় থাকে যখন সে পিওর সোল থাকে, এবং সে কোনো পক্ষপাতিত্ব না করে, এবং সে শুধুমাত্র মানুষের হয়ে একটা প্রতিমূর্তি ধারণ করে। মানে একজন আর্টিস্ট ইটসেলফ একটা পলিটিক্যাল পার্টি, আমার মনে হয় একজন আর্টিস্ট ইটসেলফ একটা মানুষের আইডেল। হুম। মানে আমাকে যদি চোখ বন্ধ করে কেউ ভাবে একটা সময়ের পরে যে আমি মৃন্ময় দাসের মতো হবো, সিনেমা মৃন্ময়ের মতো হবো, তাহলে যাতে তাকে কোনো পার্টির পক্ষপাতিত্ব ধারণ করতে না হয়। আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস জানলাম যে দাদার কাছ থেকে, আর্টিস্ট নিজেই একজন আইডল অর্থাৎ প্রতিমূর্তি। তাকে প্রতিমূর্তি হওয়ার জন্য কোনো রাজনীতির রং গায়ে মাখতে হয় না। আমরা আরেকটি কোশ্চেনে যাব যে অনেকেই এই ফিল্মটা দেখার পরে আপনাকে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরের সাথে তুলনা করছে। এই বিষয়টায় নিজেকে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর হিসেবে গড়তে কতটা ভেঙেছেন, কতটা আবার নতুন করে গড়েছেন? এটা আমি এক ভালো কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম, বাট ভাঙা গড়া আমি কিন্তু যখন খাঁচা সিনেমাটা শুরু হয়েছে তখন কিন্তু আমি একজন সাউথের হিরো হয়ে উঠবো ভেবে কিন্তু আমি আমার প্রিপারেশন শুরু করিনি। আমি কমলেশ হয়ে উঠবো বলে আমার প্রিপারেশন শুরু করেছিলাম, যে একজন রাফ অ্যান্ড টাফ চরিত্র, একজন মানে লড়াকু একজন মানুষ। সেই হিসাবে আমার যেরকম গঠন দরকার শারীরিক, আমার যেরকম মানে হেয়ার স্টাইল বিয়ার স্টাইল দরকার, হ্যাঁ সেদিক থেকে অনেকে আমাকে অনেক রকম হিরোর সাথে তুলনা করছে। সেটা ভালো লাগার বিষয় যে অ্যাটলিস্ট হ্যাঁ সত্যি মোটামুটি হিরো হিরো লাগছে আর কি, ব্যাস এটাই অনেক। তবে হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান হিরো হওয়ার জন্য আমি খাঁচা সিনেমার শুরু থেকে প্রিপারেশন নিইনি, আমি কমলেশ হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি, এবং হয়েছে, একটা কিছু দাঁড়িয়েছে। এবং তোমাদের কমপ্লিমেন্ট তো অবশ্যই শিরোধার্য। ইউটিউবারদের কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর সাপোর্ট পেয়েছি, এবং এটা আমার কাছে ভালো লাগার বিষয়। এবং তারা আমার এই জার্নিটাকে নিজেদের একটা ফিউচার জার্নি হিসাবে ধরতে চেয়েছে, এবং কিছুটা হলেও অনেকে ইন্সপায়ার হয়েছে যে একজন মানে ইউটিউবার হয়েও যে একদম মেন স্ট্রিম কমার্শিয়াল মুভিতে কোনো রকম ব্যাকআপ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো পলিটিক্যাল সাপোর্ট বা কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াও যে শুধুমাত্র চেষ্টা করে, সময়টা অনেকটা লেগে গেছে, বাট এই ধৈর্য এবং পেশেন্সটা, এটা আমার কাছে সব থেকে কঠিন যদি বলো, সেটা হচ্ছে ধৈর্য এবং হাল না ছেড়ে দেওয়ার যে 12 বছরের একটা সময়, এইটা উতরে গেছি। মানে আমি একটা বড় পরীক্ষাতে উঠতে গেছি। বাকি সিক্স প্যাক বানাতে 1 বছর লাগে যদি ঠিকঠাক কাটো। বাকি অভিনয় শিখতে গেলে তুমি ভালো লোকের কাছে পৌঁছে যাও, তোমাকে একদম একদম মানে আতেল অভিনেতা থেকে ঠিকঠাক বানিয়ে দেবে। তোমার স্ক্রিন প্রেজেন্সের জন্য অনেক গ্রুমার রয়েছে, তোমার লুকস চেঞ্জের জন্য অনেক বিউটিশিয়ান রয়েছে, এগুলো হয়ে যায় বছর খানেকের মধ্যে। কিন্তু 12 বছর ধরে যে একটা কাজের জন্য ধৈর্য ধরে থাকা, এবং অন্য কোনো দিকে মাইন্ড ডাইভার্ট হয়ে না চলে যাওয়া, ফার্স্টেডেড ডিপ্রেশনে চলে না যাওয়া, এবং এইটাই আমার কাছে সব থেকে বড় পরীক্ষার পাওনা। তো ক্রিয়েটাররা প্রচুর সাপোর্ট করেছে, এবং আমি চাই ক্রিয়েটাররা এরকম ছক ভেঙে কিছু করে দেখাক। শুধু আমি নয়, বাংলায় এরকম অনেক ভালো ভালো ক্রিয়েটার রয়েছে যারা নিজেদের জোনে অনেক ভালো কিছু করতে পারবে বলে মনে হয়। পরিবারের একমাত্র ছেলে, যেখানে আমরা ভাবি যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একজন ইউটিউবার এবং সবশেষে খাঁচা সিনেমার হিরো। কেমন ভাবছে বাবা মা? আমরা শুনে নেব মৃন্ময় দাসের থেকে তার বাবা মার অভিজ্ঞতাটা কি নিজেকে, ছেলেকে হিরো হিসেবে দেখার পর। তারা গর্বিত। যখন প্রিমিয়ার হয়েছিল সেদিন আমি কলকাতায় ছিলাম, মানে বাবার শরীরটা ঠিক নেই বলে এত জার্নি করে যেতে পারিনি। তারা এখানে দেখেছে হলে, এবং আপ্লুত তারা অবশ্যই যে নিজের ছেলেকে বড় পর্দায় দেখার একটা, তাদের আশীর্বাদ ছাড়া তো, বাপ মায়ের আশীর্বাদ ছাড়া তো কখনো আর কি ঠিকঠাক ভালো কাজ সম্ভব হয় না। তাদের আশীর্বাদ, তাদের সাপোর্ট। এবং আমি এই আরেকটা জিনিসও ভয় পাই না যে যে বললাম কাজ পাবি কি না পাবি, আমি জানি আমার মাথার উপরে ছাদ আছে, মা দুবেলা রুটি বানিয়ে দেবে, আমার খাওয়া থাকার কোনো চিন্তা নেই, আমি নিজের মতো চলতে পারবো। তারা খুবই মানে খুশি আর কি। বড় লোক হতে কতটা ইচ্ছে প্রকাশ করেন? হ্যাঁ, মনের থেকে বড় লোক আমি অলরেডি। তো সেদিক থেকে ওই লাক্সারি
চলে আসবে। হ্যাঁ, কার না ইচ্ছে করে একটা বাংলা হবে, একটা গাড়ি হবে, চার্টার ফ্লাইটে ঘুরবো, বাপ মাকে বউকে নিয়ে বিদেশ টিদেশ যাবো। ঠিক আছে, সেগুলো আলটিমেটলি আমি এত কিছু পেয়ে যাওয়ার পরেও আমার যেটা আসল সম্পদ সেটা হচ্ছে মেন্টাল পিস এবং স্বাস্থ্যই সম্পদ। এই দুটো যদি ঠিক থাকে তাহলে আমার থেকে বড়লোক কেউ নয়। ভগবানের আশীর্বাদে সব এইগুলো আমি এদিক থেকে ওয়েলদি। তো বাকি মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র আসবে অবশ্যই, সেগুলো তো দরকার আছে। আমি এমন নয় যে আমি কিছু চাই না, আমি গরিব থাকতে চাই বাবা, ওরকম ব্যাপার না। আমিও চাই দামি জামা কাপড় পরতে, দামি গাড়িতে ঘুরতে, ফ্লাইটে করে দেশ বিদেশ ঘুরতে, সেগুলো হলে হলো, বাট সেগুলো সেকেন্ডারি আমার কাছে। খাঁচা সিনেমাতে তো আমরা আপনাকে দেখছি, আপনার সাথে সাথে টলিউডের আর কোন চেনা মুখ রয়েছে? টলিউডের রজতাভ দত্ত রয়েছে, রনিদা, আমাদের মীরদা রয়েছে, প্রত্যুষা রয়েছে, সে আগে মেগা সিরিয়ালে লিড করতো, সোনালি দি, কাঞ্চনা দি, শ্রীতমা, অনেকেই রয়েছে। মোটামুটি প্রায় সবাইকেই চিনতে পারবেন আপনারা। সর্বশেষ আমরা যেই কোশ্চেনের দিকে যাচ্ছি সেটা কিন্তু ভবিষ্যৎ, অর্থাৎ মৃন্ময়দার ছেলে প্রথম, ছেলেকে কি হিসেবে গড়তে চান, নাকি ওকে ওর মতো বাঁচতে দিবেন? স্বাভাবিক, ওকে ওর মতো বাঁচতে যেতে হবে। আর এখন জেনজি, তুমি যদি চাও কি বানাবো, হবে এরম? কোনোদিনও হবে না। তো সাপোর্ট অবশ্যই থাকবে, ভুল দিকে না যাক, সঠিক দিকে যা খুশি তাই করুক। আমরা এতক্ষণ কিন্তু কথা বলে নিলাম খাঁচা সিনেমার হিরো সিনেবাপ মৃন্ময়, অর্থাৎ এতদিন ইউটিউবার থেকে এখন সত্যিকারের সিনেবাপে পদার্পণ করলো মৃন্ময় দাস, কোচবিহারের ঘরের ছেলে, আমাদের উত্তরবঙ্গের ঘরের ছেলে, এবং গোটা ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও যার পরিচিতি এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে। এতদিন ইউটিউবার হিসেবে পরিচিতিটা ছড়িয়েছিল, এখন কিন্তু সুপারস্টার হিসেবেও পরিচিতি ছড়িয়ে গেছে। আমরা আশা করব যে আপনারা বিভিন্ন হলে গিয়ে সিনেবাপ মৃন্ময়ের খাঁচা সিনেমাটি দেখবেন এবং খাঁচা সিনেমাটি দেখে রিভিউটা আমাদের জানান।